স্বাগত ডিবিসি নিউজের শুক্র শনিবারের আয়োজন কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা শম্পা। রাজনীতিবিদদের কর্মকাণ্ড নিয়ে চুলচেরা বিশ্লেষণ, পাওয়া না পাওয়ার অভিযোগের তীর আর সমালোচনায় মুখর দেশের আমজনতা। তবে বাস্তবতা হচ্ছে এসব অভিযোগ নিয়ে রাজনীতিবিদদের কি জবাব, কি বা ভাবছেন তারা। জনগণের অভিযোগ ও ধারণার পরিপ্রেক্ষিতে রাজনীতিবিদরা সমাজ, দল, রাষ্ট্র, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছু নিয়ে কি ভাবছেন সেসব তুলে ধরব আমাদের এই আয়োজনে। একটি সুনির্দিষ্ট বিষয়ে দুটি ভিন্ন মত অথবা একই মত উঠে আসতে পারে আমাদের এই আলোচনাতে। আমাদের আজকের আলোচনার বিষয় মুক্তিযোদ্ধা কোটা দরকার আছে কি নেই। আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। মূল আলোচনায় যাবার আগে আমরা এই আয়োজনে যেটি জানতে চাই যে অতিথিদের মুখ থেকেই তাদের রাজনীতির যেই যাত্রা শুরু কবে, কখন, কোথা থেকে হয়েছিল সেটি একটু দুই মিনিট করে শুনে আসতে চাই। আমি যদি রিয়াজুল কবির কাউসার আপনার কাছ থেকেই শুরু করি, যে অনেকদিন আগে নিশ্চয়ই সেই যাত্রা শুরু হয়ে গিয়েছিল, একটু শুনতে চাই সেই কথা। ধন্যবাদ আপনাকে। নিচের ডোল নিজেই পেটাতে বলছেন। আমি ছাত্রলীগ দিয়ে আমার যাত্রা শুরু 1978 সালে। 79 সালে আমার নির্বাচন প্রক্রিয়া প্রথম। 79 নির্বাচনে আমার ছোট নানা প্রার্থী ছিলেন। উনি 54-র এমপি ছিলেন, 70-এর এমপি ছিলেন, 73-এর এমপি ছিলেন, 75-এর ডেজিগনেট গভর্নর ছিলেন, 79 প্রার্থী ছিলেন। আমি প্রথম এসে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করি এবং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করি। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার 80-তে মেট্রিক। 82 সালে মার্শাল ল জারির পর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা আমি দিতে পারি নাই বিশেষ কারণে। 83 সালে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শহীদুল্লাহ হলের দায়িত্বে ছিলাম। শহীদুল্লাহ হলে আমি প্রথম একটা নির্বাচনে 88 সালে পাঠ্যক্রম সম্পাদক ছিলাম। পরের নির্বাচনে আমি বিপি নির্বাচন করি ছাত্র সংগ্রাম পরিষদের, এবং 79 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হই, যার সভাপতি ছিলেন আজকের হাবিব ভাই। হাবিব অসীম উকিল কমিটির আমি অসীম কর উকিলের কমিটির আমি কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলাম। যদি আজকে হাবিব ভাই অন্য ঘরনায় কাজ করছে, অনেক ছোট আসলে বা গোল যেটি বলা হয়ে থাকে। তারপর আমি 94 সালে যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে যুবলীগের রাজনীতি করি। তারপর 96-এ আমি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় সংযুক্ত হই, বেশ কয়েকটি নির্বাচনে কাজ করি। 2016 সালে আমি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হই। 2019 সালে আমি আবার কেন্দ্রীয় কমিটির নির্বাচিত হই। নির্বাচনের প্রক্রিয়ায় আমি কাজ করি। মোটামুটি আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছিলাম, 83 সাল থেকে 91 সাল। এতটা সময় ক্যাম্পাসে কেউ ছিল না। এবং আমি যেহেতু কোনো চাকরিতে জয়েন করিনি, আমি অবশ্য ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি পর LLB করেছি, এখন আইন পেশায় আছি। চাকরির বয়স ইতিমধ্যে চলে গেছে, এক জীবন আর চাকরি করা হয় নাই। অর্থাৎ এই রাজনীতির অক্টোপাসের মধ্যে আছি জড়িত। সরকারি চাকরি যেহেতু ওদিকে যাওয়া হয়নি কোটা নিয়েও, তাই খুব একটা সেই সময়ে কোনো কোটা নিয়ে একটা কথা আছে, জি সেটি আমরা শুনবো। তবে যেহেতু রাজনৈতিক পরিচয়টা আগে শুনছি, আমি এবার একটু হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যেতে চাই। রিয়াজুল কবির কাউসারের তুলনায় আপনার হয়তো রাজনৈতিক জীবন আরেকটু বর্ণাঢ্যময়। সব দলেই আসলে মূল যেই দুটি দলেই আপনার বিচরণ ছিল, যদি বলতেন যে কিভাবে দলের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন হলো। আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান তারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা। আসলে রিয়াজুল কবির কাউসারের চেয়ে আমি বয়সে অনেক বড়। আমি 1965 সালে ক্লাস 6-এ যেদিন ভর্তি হলাম, আমার স্টুডেন্ট তখন নাম করেছিলাম সাড়ামারোয়ারি উচ্চ বিদ্যালয়, SM হাই স্কুল বলতো। তা আমার মেজো মামার সাথে গেলাম। মেজো মামার একটা বন্ধু ছিল, মেজো নাম আবুল হোসেন, তার বন্ধু হলো ভুলে গেলাম আকাতুল্লাহ। তা আমি হেড স্যারের রুম থেকে মানে ভর্তি রেটে করে বেরোয়ার সঙ্গে সঙ্গে আকাতুল্লাহ মামা বললো 4 আনা পয়সা দাও। তো আমি 4 আনা পয়সা দিলাম। 4 আনা দেওয়ার পরে, তখন 4 আনা ছিল, 4 আনা 2 আনা 1 আনা আশ্বস্ত ছিল। 4 আনা দেওয়ার পরে তখন উনি আমাকে এতটুকু একটা রসিদ দিলেন, দিয়ে বললেন যে তুমি আজকে থেকে ছাত্রলীগের কর্মী হয়ে গেলে, সদস্য। সেই থেকেই আমি ছাত্রলীগের
আমার যোগদান ক্লাস 6 থেকে। আমার এলাকা ছিল আলাউদ্দিন মতিন টিউবিশারদের বিশাল রাজত্ব। আমার গ্রামটা বেশ, আমার গ্রামটা অনেক বড়, প্রায় 14,000 উপরে ভোটার এক গ্রামে, 2টা কেন্দ্র। তো সব ম্যাক্সিমামই করে ওনার দল, এই ছাত্র ইউনিয়ন করে অনেশ্বরে আলাউদ্দিন মতিন টিউবিশার মৌলানা ভাষা নিয়ে সেইতে। তো আমি থাকতাম হলো আমার নানার বাড়ি ঈশ্বরদীর 1 কিলোমিটার দূরে, গোপালপুর হলো এটা। তো যে কারণে এদের সাথে মেশার আমার সুযোগ হয় না। প্রথম দিনেই ছাত্রলীগের হয়ে গেলাম সদস্য, তার থেকে আমি করে আসছি। তারপরে আপনার এসএসসি পাশ করলাম 70 সালে। পাশ করার পরে এত বড় চুল রাখলাম। আমার স্যার মালিক স্যার বলে, তুমি এত বড় চুল রেখেছো কেন? আমি যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে চুল কাটবো না। তারপর উনি বললো যে না, তোমার চুল কেটে আসবো। পরে চুল কেটে গেছে, আর আমি খুঁজে পাই না, এত বড় চুল। তো যাক, তারপর দেশের ভিতরে ট্রেনিং নিলাম, মুক্তিযুদ্ধে 2বার যেতে লাগলাম, আব্বা ধরে নিয়ে আসলো, আদরের সন্তান। তারপরে শেষ পর্যন্ত ভারতে গেলাম, কেচুরা ক্যাম্পে ট্রেনিং করে হায়ার ট্রেনিংয়ে যাব। তখন ওখান থেকে বলা হলো যে না, আপনার ভিতরে চলে যান। তারপরে স্বাধীন হলো দেশ, হওয়ার পরে কলেজে ছাত্রলীগের রাজনীতি করি, মাইকিং করি, ভালো করি। এগুলি আমি থাকতাম পাকশি ইউনিয়নে, ওই ইউনিয়নে ছাত্রলীগের সেক্রেটারি হলাম। তারপর ইন্টারমিডিয়েট পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়ে ওখানে একেবারে ওই এর ভেতরে ঢুকে পড়লাম। ফজলুর রহমান পটল ভিপি ছিলেন, আর শামসুল হক টুকু এখনকার ডেপুটি স্পিকার, উনি জিএস ছিলেন। ফজলুর রহমান পটল ছিল প্রভিজ, শামসুল হক টুকু ভাই ছিলেন জিএস, আর নুরুল ইসলাম ঠান্ডু অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন ভিপি। তো পটল ভাইয়ের বাড়ি আমার বাড়ির পাশে, কাছাকাছি থানায়, আর টুকু ভাই আমার জেলার। আমি তো ওখানে বিশাল তাদের কাছাকাছি হয়ে গেলাম। ওইগুলো 73 সালে নির্বাচন হলো, পটল ভাইয়ের পক্ষে ভোট করলাম, সেই ভিপি হলো। আমি শেষ করে দিই। এরপরে আমি থেকে রাজশাহী থেকে ঢাকা চলে আসলাম। ওটা অনেক বড় ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আমি। অ্যাট এ টাইমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ডেট চলে গেছিলো, আন্দোলন করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। যাক, পরবর্তী সময় এখানে আসার পরে ওই ছিল শহীদুল আলম, ছিল এফএস হলে, ওই ভাইস প্রেসিডেন্ট হলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি হলাম, তারপর ন্যাশনাল কমিটির সদস্য হলাম। পরবর্তী সময় এসে আমি ছাত্রলীগের 2 কমিটিতে থাকলাম, সালাল জাহাঙ্গীর এবং ফুলদু চূর্ণ, 2টা কমিটি হলো। তারপরে আমি ছাত্রলীগ তথ্য গবেষণা সম্পাদক হলাম, তারপরে ভাইস প্রেসিডেন্ট হলাম, তারপরে প্রেসিডেন্ট হলাম। প্রেসিডেন্ট হওয়ার পরে তার আগে অনেকবার আহত হয়েছি, টাকে তোলা পিষ্ট হয়েছে, সেলিম দলের সাথে 84 সালে মার খেয়ে হাসপাতালে গেছি। পরিবর্তনটা আসে দেখেন। তারপরে 90s যে মুভমেন্টটা, যেটা এই যে জিহাদের লাশ, এটাকে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছি, ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি পাঠিয়ে দিয়ে তারপরে আমি গেছি। তারপর সবগুলো ছাত্র গঠন করলাম, লাস্টে শপথ পেলাম। তারপরে এরশাদের পতনের আগে যে আমি প্রথম বক্তৃতা অপরাজিত বাংলাদেশ আমি করলাম, যে ওর সাথে পতন না করে ঘরে ফিরে যাবো না, লাস্ট দিন সভাপতি 0 পয়েন্ট আমি করেছি। তারপরে ইলেকশন করতে গেলাম 91 সালে, সেখানে আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল কিন্তু সরাসরি বিরোধিতা করে আমাকে নির্বাচনের পক্ষে আসতে দিল না। এরপরে আমি রাগ করে রাজনীতি করবো না, ব্যবসাটা আমাদের শুরু করলাম। এর ভেতরে হঠাৎ করে আজকের প্রধানমন্ত্রী উনি ডেকে পাঠান, গেলাম 5 নম্বরে গিয়ে। তখন ওখানে গিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবী একটা নতুন সংগঠন করলেন। যুবলীগ খুব অত্যাচার করতেছিল তখন ওনার উপরে, ক্ষিপ্ত হয়ে স্বেচ্ছাসেবীদের আমি তখন জয়েন কনভেন, মকবুল ভাই হলো বাহাদুর নাসিম 2 নম্বর জয়েন কনভেনার। এরপরে মকবুল ভাই চলে গেল জেলে 96-এ, 15 ফেব্রুয়ারি নির্বাচন আগে। আমাকে আবার দায়িত্ব দিল টোটাল আন্দোলনে, সেই সময় 90 আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বক্তৃতা দিয়ে 5 নম্বরে। এই যে জনতার মঞ্চ, এটা আমার দেওয়ার নাম। আমি প্রথম দিন বক্তৃতা করেছি, লাস্ট দিন সভাপতি আমি করেছি। এই যে পরিবর্তনটা তারপরে হওয়ার পরে এখানে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল। 90 সালে যে আমি ছাত্র দল বা সবাইকে নিয়ে ঐক্য করেছি, বিএনপি ক্ষমতা আসছিল, আমার উপর অভিযোগ। 96 সালে যখন 30 মার্চ ম্যাডাম পদত্যাগ করবেন, আমার উপরে তখন বারবার চাপ আসছিল বিএনপির অফিসের সামনে যে জনতার মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, এটা হচ্ছে জনতার মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, সেখানে গিয়ে ওদের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। যেটুকু ভাষা বললাম, আমি গেলাম না, নেত্রী ডাকলেন, আমি বলছি আমি যাবো না। এখন গেলে সংঘর্ষ হবে, রক্তের সংঘর্ষ হবে, মানুষ মারা যাবে, আর দেশে গণতন্ত্র থাকবে না, আবার সমাজ মেনে আসবে। এরপরে এটা আবার আমার বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র। বিএনপি রাতের বেলা বিশাল একটা সমাবেশ করলো, ম্যাডাম ওখান থেকে আসার পরে বিএনপি অফিসার পল্টনে, এটা আমার বিরুদ্ধে একটা অভিযোগ। এখানে একজন নেতা মারা গেছেন, যেহেতু এখন আমার তার কথা বলতে চাই না, তার সাথে ষড়যন্ত্র, মানবিমান, এগুলো থেকেই ষড়যন্ত্র। তারপর আমি একটা জিনিস করছি, ষড়যন্ত্র মানবিমান, আমি লাস্টে আমাকে নমিনেশন দিয়েছি দল। তারপরে ষড়যন্ত্রের কারণে আমার পরিবর্তন করলো। তারপরে আবার আমি গেলাম, কথাবার্তা হওয়ার পরে আমি বললাম যে আমি আর দল করবো না, একদম বলে চলে আসলাম। বাংলাদেশে না, পৃথিবী থেকে খন্দন করে নেয়।
তারপরে আবার আমাকে নমিশন আমাকে দিল, পরে আবার নমিশন চেঞ্জ করে দিল। পরে আবার আমি তখন ওখানে গিয়ে আন্দোলন করলাম। আমি একটা পর্যায়ে ওই ক্যান্ডিডেটকে আটঘরিয়া 2টা উপজেলা কত সালে যোগ দিলেন বিএনপিতে? আমি বিএনপিতে যোগদান করেছি 96 সালে। 96-তে। তার মানে সেই অভিমান থেকে বা অভিমান, ষড়যন্ত্রের ফলে নির্বাচনে মনোনয়ন না পরে আচ্ছা, নমিশন আমাকে জি, আমরা- না এটা মিসগাইড করতেছে। পরে আমি যখন ওখানকে ক্যান্ডিডেটকে আটঘরিয়া থেকে তাড়াই দিলাম, দেওয়ার পরে এখান থেকে তখন ফোন করলো যে হাবি ইলেকশন না করলে আমাদের ইলেকশন জয়লাভ করা সম্ভব না। পরে আমাকে নমিনেশন চেঞ্জ করে দিয়ে আমার নামে করে বহু চেষ্টা করছে আমার কাছে। আমি পরে আর আওয়ামী লীগের ফিরে যাইনি। আমার নির্ধারিত সময় অনেক আগে শেষ। জি, বর্ণাঢ্য যেহেতু রাজনৈতিক জীবন। আমি কিন্তু বিএনপি ক্ষমতাসীন দলে যাইনি। ক্ষমতাসীন দলে যাওয়ার জন্য ম্যাডাম বারবার বলেছেন। আমি ওনাকে বলেছিলাম আমি ক্ষমতাসীন দলে যোগদান করব না। যদি কোনোদিন আমার পরিস্থিতিতে তেমন মনে করি, সেদিন আমি আপনার সাথে বিরোধী দলে আমি এবারে আমাদের আজকের যেই মূল বিষয়টি নির্ধারণ করেছি, মুক্তিযোদ্ধা কোটা দরকার আছে কিনা সেই বিষয় নিয়ে আইনজীবী যিনি বলছিলেন যে সরকারি চাকরি কপালে সেই অর্থে অ্যাপ্লাই করতে পারেননি, কিন্তু আইন পেশায় চলে এসেছেন। তাই আইনের ব্যাখ্যা একটু আপনার কাছ থেকে সংক্ষেপে শুনে নেই। গতকালকে সংক্ষিপ্ত একটি রায় আসলো এবং কোটা আন্দোলন সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তারা এটিকে তাদের প্রাথমিক বিজয় বলেও কালকের বক্তব্যে উঠে এসেছে। তারপরও কেন আসলে এই যে আজকেও আমরা দেখলাম তাদের কর্মসূচি ছিল, আগামীকালও দিয়েছে, এখনও তারা কিন্তু ক্লাসরুমে ফিরে যায়নি বা আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। এই আন্দোলনের এখনও যৌক্তিকতা আছে কিনা আপনি যদি আইনের কথা বলেন, আমার কোনো কিছু বলার নাই, তবে বিশ্লেষণ করতে পারি। কারণ কোনো একটা ব্যাপার যদি সর্বোচ্চ আদালতে শুনানি হয়, পেন্ডিং হয়, সেক্ষেত্রে কারো কিছু বলার নেই। এলো মোদ্দা কথা। তারপর কিন্তু আমরা কথা বলছি। মাননীয় প্রধান বিচারপতি স্পষ্ট বলেছেন আমাদের কোর্টে মামলাটা পেন্ডিং আছে এবং আমাদের দরজা খোলা। যে কোনো ছাত্র বা যে কেউ ইচ্ছা করলে এখানে এসে কথা বলার সুযোগ পাবে, নিজে বা আইনত প্রতিনিধির মাধ্যমে। তার মানে কি, এই ঘটনাটা কি পর্যায়ে আসলো? 18 সালে আন্দোলন করলেন, সরকার সিদ্ধান্ত নিলে কোটা থাকবে না। তারপর 22 সালে মুক্তিযোদ্ধা পরিবারের মামলা করলেন, সেই মামলাটা 2 বছর পর রায় হলো যে না, কোটা বহাল থাকবে। জাস্ট এটা হলো। তারপর এটা সরকারের পক্ষে চেম্বার জাজে গেল, ওখান থেকে গেল এই ফুল কোর্টে। কিন্তু হাইকোর্টের রায়টা পুরোপুরি প্রকাশ হয়। গতকাল একটা রায় প্রকাশ আংশিক হয়েছে, রোববার হ্যাঁ, যে সরকার কোটা পরিবর্তন করতে পারেন, কোটা পরিবর্তন না হলে মেধা থেকে নিতে পারেন। এটা আংশিক একটা হয়েছে, হ্যাঁ, এটা পজিটিভ। কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু আইনের ভাষায় কথা বলতে পারবো না। আমাদেরকে কথা বলতে গেলে বলতে হবে সর্বোচ্চ আদালতে। সর্বোচ্চ আদালতে যখন রায়টা যাবে, ওটা রিভিউ হবে। ওখানে সর্বোচ্চ আদালত যে কোনো রায় দিতে পারবে, কোটা থাকবে কি থাকবে না, সংশোধন হবে কি হবে না, সেখানে সরকার পক্ষ কিন্তু কথা বলবে। শিক্ষার্থীদের যদি পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যে তারা একদম সহজ সাধারণ ভাষায় তারা উচ্চ আদালতের রায়কেও তারা অসম্মান করছে না, কিন্তু তাদের সরাসরি চায় তারা নির্বাহী বিভাগ বা আরো সহজ করে বলে সরকারের হস্তক্ষেপে তারা চায়। আমরা দুইজনই, যদি হাবিব ভাইয়ের অন্য প্ল্যাটফর্মে আমি প্রথমেই বলেছি, আমরা আমাদের মানে যৌবনের উৎকৃষ্ট সময়টা দিয়েছি আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে। 11 বছর, যেখানে আমাদের 4 বছর ক্যাম্পাসে থাকার কথা, আমরা কিন্তু 11 বছর ছিলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র আন্দোলন আমরা কিন্তু স্বাগত জানাই এবং এটা ব্ল্যাঙ্ক চেকে তাদেরকে সাপোর্ট করি। কিন্তু দেখতে হবে প্রেক্ষাপট, সময়, বাস্তবতা। এই জায়গাটাতে এবং এখানে কিন্তু আইন বিভাগের ছাত্রছাত্রী আছে, রাইট? তারা কিন্তু বলতে পারে, কারণ ইতিমধ্যে তারা একটা ধারণা পেয়েছে কি হলে কি হতে পারে, কি করা যেতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে না, তারা এই বিষয়গুলো আমলে না নিয়ে যে আন্দোলন করলেই আন্দোলন সফল হবে। আচ্ছা, ছাত্রদের কয়েকটা কোর্ট, যেহেতু আপনারাও নিশ্চয়ই শুনছেন, তারপর আমি একটু মনে করিয়ে দিতে চাই তাদের যেই কথার সার সংক্ষেপটা দাঁড়ায়। তারা বলছে যে আদালতে ব্যাপারটা যতদিন পর্যন্ত স্থগিতাদেশ আছে, ঠিক আছে, সবই তারা মেনে নিয়েছে, কিন্তু তারা কিন্তু চায়, যেহেতু আপনিও বলছেন যে আপনারাও 11 বছর এই আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা দিয়ে কাটিয়েছেন, ছাত্ররা কি চায়? একটি নিশ্চয়তা চায়, একটি আশ্বাস চায়। তারা বারবার বলছে আমরা কি 1 মাস পর পর আবার বসবো? কোনো কারণে যদি রায় কোন দিকে যাবে এটা তো কেউ বলতে পারছে না, তাই না? সরকার বলেন বা আমাদের আওয়ামী লীগ বলেন, কালকে সকালে সবাইকে ডাকতে পারে, ইচ্ছা করলে ডেকেছো, এই ধরনের সংকটময় পরিস্থিতিতে আলোচনায় বসেছে। কিন্তু হয়েছে কি জানেন, ওই ডাকার পরে যে কোনো আলোচনা হয়, কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। আশ্বাস পারবে না, দেখেন, আশ্বাস তো বেরিয়ে আসবে, কি আলোচনা হচ্ছে বেরিয়ে আসবে।
এখন সর্বোচ্চ আদালত পেন্ডিং থাকলে এটা কিন্তু বলার কোনো সুযোগ, আশ্বাস দেওয়ারও সুযোগ নেই। প্রথমত দেখতে হবে যে সর্বোচ্চ আদালত রায়টা কি দেয়, কি কি সাজেশন দেয়, এটা দেখতে হবে। সেখানে অবশ্যই সরকার পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কিন্তু বক্তব্য রাখবেন যে এটা হতে পারে, সেটা হতে পারে। কারণ ইতিমধ্যে কিন্তু একটা কথা এই আন্দোলন থেকে বেরিয়ে আসছে যে কোটা 10 থেকে 15% থাকুক, আলোচনাতে আসছে। তার মানে এটা মডিফাই হতেই পারে, সরকার আমলে নিতে পারে। আমার একটা কথা হলো যে এখন নির্বাহী কোনো আদেশ, বা আমি যে বললাম যে সরকারের পক্ষ থেকে আলোচনা করা, এটা কিন্তু কোর্টকে অবজ্ঞা করা হবে। এই পর্যায়ে এই সুযোগটা নাই। কেন আমাদের কিন্তু অনেক আন্দোলন হয়েছে, এটা আমরা অস্বীকার করব না, কিন্তু এবার আন্দোলনটা কিন্তু আসছে কোর্ট থেকে, মানে কোর্টের সিদ্ধান্ত হওয়ার পর আন্দোলন। আইনজীবী হিসেবে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, কোনো কারণে এখন আওয়ামী লীগের দায়িত্বশীল বা সরকারের দায়িত্বশীল কেউ যদি এই যে আন্দোলনকারী যারা শিক্ষার্থীরা আছেন, যারা রাজপথে পড়ে আছেন, কালকে তো আমরা দেখলাম যে ব্যারিকেড ভেঙে তারা অগ্রসরের চেষ্টা করেছেন, ঢাকার বাইরে বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে, পুলিশ তাদের উপর চড়াও হয়েছিল, পরিস্থিতি বলা যায় না সামনের দিকে কোন দিকে যাবে। এমনই নাজুক পরিস্থিতিতে কেউ যদি আসলে ডেকে তাদের সঙ্গে বসে আলোচনার পথটি করলেও কি সেটা আদালত অবমাননা হয়ে যাবে? দেখে আলোচনা করা এক জিনিস, এবং সে আলোচনা হতে পারে, কিন্তু সেখানে একটু সিদ্ধান্ত আসতে পারবে না। সিদ্ধান্ত আসবে কখন? সর্বোচ্চ আদালতে আমরা ফেস করব বা ওরা কথা বলবে ওদের পক্ষ থেকে, এটা আসার পর সরকার রিভিউ করতে পারবে আবার যে না এটা সংশোধন করা যেতে পারে। এবং আমরা লক্ষ্য করে দেখবেন ইতিমধ্যে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি আহ্বান করেছেন, বা এই বাস্তবতার, বা ইতিমধ্যে আমরা যে মানে হাইকোর্টের একটা শর্ট পেয়েছি, এটা কিন্তু তাদের মধ্যে পজিটিভে নিয়েছেন। জি, তো এটা বুঝতে হবে। আর কোটা সম্বন্ধে বলেন, দুইটা কথা বলেনি না, আমি বিরতির পর বা অথবা পরের ধাপে তো আসবই, তখন আমি শুনবো। আমি একটু হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে শুধু অনেক আলোচনা, সমালোচনা, যুক্তি, তর্ক বিতর্ক তো হচ্ছে, শুধু একটু মোটা দাগে জানতে চাই, কালকে যখন উচ্চ আদালত থেকে একটি সংক্ষিপ্ত রায় আসলো, তারা প্রাথমিক বিজয় বলল, কিন্তু তারপরও কোথাও না কোথাও একটু আস্থার সংকট দেখা যাচ্ছে। উচ্চ আদালত তো বা আদালত তো সবার আমাদের মানে শেষ ভরসা, শেষ আশ্রয়স্থল, সেখানেও যখন ব্যাপারটা পেন্ডিং আছে, সেখান থেকেও কেন তারা চাচ্ছে নির্বাহী দিক থেকে সমাধানটা আসুক? এখানে খুব পরিষ্কার বক্তব্য কেন এই জায়গায় আসলো। এই কোটা সংস্কার আন্দোলনকারীরা যখন আন্দোলন করেছে, আগে রাস্তায় ঘাম ঝরিয়েছে, অনেকে আহত হয়েছে, তারা দাবি করলো, দাবির একটা পর্যায়ে সংসদে প্রধানমন্ত্রী বললেন যে কোটা বাতিল করে দেওয়া হবে। সংস্কার যারা আন্দোলন যারা তারা কি কোটা বাতিল চেয়েছিল? অবশ্যই না, তারা চেয়েছিল সংস্কার। সরকার এখানে গর্তম করে বাতিল করে দিল। এখন বাতিল তো করলো কি, সংসদ বাতিল করলো না। গর্তমি কথাটা কিন্তু আমি করছি না, তা না, গর্তমি না, আমি ব্যাখ্যা দেবো এটা। গর্তমি বলতে পারেন না, গর্তমি হোক আর মানে জিদে হোক অথবা রাগ করে হোক, রাগ করে হলে এটা তো বলতে পারি। রাগ করে প্রধানমন্ত্রী বললেন যে যা কোটা থাকলো না, ওরা চাইলো সংস্কার, আর প্রধানমন্ত্রী বাতিল করে দিল। আচ্ছা, ভালো কথা। এখন আবার এসে কোর্টকে দিয়ে এই কাজটা, যে কাজটা যে দাবিটা আন্দোলন সংঘের মধ্যে দিয়ে আদায় হয়েছে, সংসদ নেতা যেখানে ওটাকে বাতিল করলেন, সেটা কোর্টে কেন আসবে আবার? এখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এত লক্ষ লোক দিয়ে জীবন দিচ্ছে আর কি, ভাষা আন্দোলন হয়েছে, তারপর যদি কেউ একটা রিট করতে ভাষা আন্দোলনে এটা ঠিক না, কোর্টের মাধ্যমে যাবে, হবে এগুলি? আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যে দাবি আদায় হয়, সেই দাবি কোনো কোর্ট কাছারি, এবং তারপরে সেটা সংসদ পাশ করলো, সেটা পরে ফের কেন আদালতে যাবে? প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো যে এই কাজটা করেছিল, ঠিক এই কাজটা করে, এই অপকর্মটা করেছে আওয়ামী লীগ 2011 সালের সম্ভবত, এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করলো, যেটা রক্ত দিয়ে আন্দোলন করে, সংগ্রাম করে, হরতাল করে, অবরোধ করে, অর্থনৈতিক কোটি কোটি টাকা নষ্ট করে যে দাবি আদায় হলো, তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যেটা সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা পুনর্নির্বাচন নির্বাচন করে পাশ করলেন, সেটাকে আদালতের একজন আবেদন করলো, আদালতে সেটা আপনার করে দিল, নাকচ করে দিল। আরে রক্ত দিয়ে আন্দোলন করে আমি যে দাবি প্রতিষ্ঠিত করলাম, সেই দাবি আদালত কীভাবে বাতিল করে? হ্যাঁ, আদালত আবার তার লাগে করলো কি, যে লাগে এখন করতেছে, বললো কি যে বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানের সাথে সাংঘর্ষিক, তবে এই পরিস্থিতি আরো 2টি নির্বাচন হতে পারে। জি, আমরা আসলে শেষ করে হতে পারে এটা বলে ছেড়ে দিল তারা। এইটা চলে গেল কোথায়? সংসদের উপরে। এখন আওয়ামী লীগের তার কাছে টেনে নিয়ে বলতেছে, আদালত বলেছে যদি সংসদ মনে করে, এই কথাটা এখানে লাগানো হয়, সংসদ কি মনে করলো, দাও তত্ত্বাবধায়ক বাতিল করে দাও।
তাহলে কোর্টে মামলা থাকলো, সংক্ষিপ্ত রায় হলো এইটা, সংসদ কিন্তু তার আগেই বাতিল করে দিল, সেপ্টেম্বরে বাতিল করে দিল। তারও এরপর তার 16 মাস পরে একজন বিচারপতি অবসর যাওয়ার 16 মাস পরে এসে, মানে এসব কারণে না, কি আমি বলি যে কারণে এরা সন্দেহ করতে, এই কারণে 16 মাস পরে একজন অবসরে যাওয়ার পরে তখন রায় হলো যে তত্ত্বাবধায়ক বিধান বাতিল। তার আগেই তো সংসদ বাতিল করে দিত, যেটা পারে না। আদালতের অপেক্ষা তো করে নাই সরকার, সরকার নিজে বাতিল করছে, অন্যায়ভাবে করছে। সেই কারণে কি শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা এখন আস্থা পাচ্ছে না? আমি বলবো যে এই শিক্ষার্থীদেরও এটাই উচিত হবে, এদের বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এখন আদালত বলে দিচ্ছে না এটুকু, সংক্ষিপ্তরা এটুকু বলছে না, এটা সরকার ইচ্ছা করলে পারে, সরকার যার কাছে তখন তবে সরকার ইচ্ছা করবে না। আমার একটা ছোট্ট একটা গল্প, সরকারে কি করবে শোনেন। আমার এক মামা বলতো, আমার ঘোড়া মনম করেতে সাগর লম্পিতে পারে, বাট খালে ডুবে মরবে তো মনম করুন, মানে ঘোড়া ইচ্ছা করলে লাভ দিয়ে সাগর পার হতে পারে, খালে ডুবে মরতে তাও ইচ্ছা করবে না। তো সরকার কাছে যখনই এটা পাঠাবে, সরকার ওই রকম ইচ্ছা করবে, কোটাটা বাতিল করবে না, কোটাটা পুনর্বার বাকিটা আমি শুনবো। তবে একটি বিরতির সময় হয়েছে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে। কথা বলছি মুক্তিযোদ্ধা কটা দরকার আছে কিনা। আর আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। রিয়াজুল কবির কাউসার, যেটি হাবিবুর রহমান হাবিবও বলছিলেন যে 2018-তে যখন সংস্কারের দাবি উঠেছিল তখন একেবারে বাতিল করে দেওয়া হলো। বাতিল তো আসলে কেউ চায়নি। এখনও যখন আন্দোলন চলছে, সব মহল থেকে কম বেশি যেই মতামতগুলো উঠে আসছে, তার মোদ্দা কথা হচ্ছে সংস্কার প্রয়োজন। যে এবং সবচেয়ে বেশি যে আলোচনাটা হচ্ছে, আপনারাও নিশ্চয়ই অনেক জায়গায় অংশ নিয়েছেন এই আলোচনা, যে মুক্তিযোদ্ধা কোটা 30% কেন, সেটারও তো একটা যৌক্তিক সংস্কার হতেই পারে। হয়তো মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন, বা এখন বাস্তবতা যদি বলি, আজকের এই সরকার প্রধান বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা নারীদের জন্য যে ব্যবস্থা নিয়েছেন, এটা কিন্তু বেশ কয়েক শতক যাবে। কিন্তু উনি যখন দেখলেন যে নারীরা এর বিরুদ্ধে আন্দোলন করছে, সব কোটা দিয়েছেন, সব সুবিধা দিয়েছেন, স্কুল কলেজ সব জায়গায় সুবিধা পাচ্ছেন, সেই ক্ষেত্রে বলছে এটা কেছে মেধা কোটায় সবাই ভর্তি হোক, সেটা একটা প্রেক্ষাপট ছিল। দেখেন, প্রথমত স্বাধীনতার পর বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা কোটা রেখেছিলেন 30%, জেলা কোটা ছিল 40%, নারী ছিল 10%, এবং মেধায় তখন ছিল 20%। 73-এর সময় 76 সালে আবার করলো কি, জেলা কোটা 20 কমে এটাকে 40 করা হলো। আবার 85 সালে জেলা কোটা 10% কমে 10% করা হলো, উপজাতি 5% ঢুকানো হলো, ফলে মেধা হয়ে গেল 45%। 97 সালে প্রতিবন্ধী 100% করা হলো, মেধা হলো 44%, যেটা বলে 56 এবং 44। সব জায়গায় হাত দেয়া হলো, ওই 30% কেন হাতটা দেয়া হলো না? সেখানে হাত দিতে বাধাটা, মানে কোনো বাধা আছে কিনা? দেখুন, এই যে বিষয়টা লক্ষ্য করে দেখবেন, এই আন্দোলনে কিন্তু দুইটা ব্যাপার কম আসতেছে, নারী এবং মুক্তিযোদ্ধার কথা আসছে না। কেন? মুক্তিযোদ্ধারা তাদের মানে যুদ্ধের ফলে যে দেশ স্বাধীন হয়েছে, তার সুফল তো আমরা বুক করছি। নয়তো দেখেন, আমাদের এখন সচিব আছে, এডিশনাল সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, উপসচিবও আছে। আজকে দেশ স্বাধীন না হলে উপসচিবের উপরে কেউ যেত না। দেখুন, তাদের যেই অবদান, স্বীকৃতি, সেটা নিয়ে কিন্তু কেউ কোনো মানে প্রশ্নও তুলছে না। প্রশ্নটা কোথায় আসছে, সেই মুক্তিযোদ্ধাদেরকে যেই সম্মাননা, যেই সুবিধা দেওয়া হচ্ছে, সেটির ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। তার ছেলে পর্যন্ত বা সন্তান পর্যন্ত পান, সেটিতেও অনেকেই বলছেন যে হতেই পারে, কিন্তু তারা যে নাতি নাতনি বা এই যে পরম্পরায় চলতেই থাকবে, এটি নিয়েই কিন্তু আপত্তিটা। আপনি লক্ষ্য করে দেখেছেন, কোনো একটি ফোরামে অফিসিয়ালি তারা কোনো দাবি জানিয়েছে যে মুক্তিযোদ্ধা ছেলেরা পারবে, নাতিরা পারবে না, এ দাবি কিন্তু আসে নাই। এটা কিন্তু নির্বাহীকে জানাতে হবে, প্রধানমন্ত্রীকে জানাতে হবে, পিএসসিকে কোথাও একটা দাবি আকারে জানাতে হবে, তখন বিবেচনায় আসবে। সেটা কিন্তু আসে নাই। দেখুন, এমনিতে তো মুক্তিযোদ্ধার সংখ্যা কমে যাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখেন, যদি ওরা 56% বলেন, আসলে কিন্তু মুক্তিযোদ্ধার কোটা পাওয়া যায় না, এবং সেক্ষেত্রে কিন্তু মেধা তালিকায় গিয়েছে, এবং সেটা 76 থেকে 82% গিয়েছে মেধা তালিকা। সেই পরিমাণ প্রার্থী পাওয়া যায় না। আরেকটা ব্যাপার দেখেন, এই যে প্রতি বছর, এখন কিন্তু প্রতি বছর বিশেষ পরীক্ষা হচ্ছে, এখানে 3 থেকে 4 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। প্রিলিমিনারিতে কিন্তু 60% বাদ হয়ে যাচ্ছে। তারপর একটা রিটেন পরীক্ষা হচ্ছে, রিটেনও কিন্তু প্রায় অর্ধেক বাদ হয়ে যাচ্ছে। তারপর কিন্তু মেধার বিষয়টা আসে।
সব যুক্তিতর্ক মেনে নিয়ে আমি শুধু আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, এই যুক্ত আছেন, আপনাদেরও নিশ্চয়ই দলের তরফ থেকে বা আপনাদের তরফ থেকে একটি সুনির্দিষ্ট বক্তব্য আছে, সেই জায়গাটা থেকে একেবারে আপনার মন্তব্য শুনতে চাই যে এই বিষয়টি আজকে আমরা নির্ধারণ করেছি যে মুক্তিযোদ্ধা কোটার দরকার আছে কি নেই, বা যেটি বলছে নানান সময়ে কোটার বিভিন্ন বেশি কম হয়েছে অন্যান্য সেকশনগুলোতে, এখানে এই 1972 থেকে এই 2024 দাঁড়িয়ে আমরা যখন আলোচনাটি করছি সেই 30%কে আসলে আবার নতুন করে চিন্তা করার সুযোগ আছে কিনা। দেখুন, প্রথমত আমি আগে বলেছি, যেহেতু এই বিষয়টা সর্বোচ্চ আদালতে পেন্ডিং, আমাদের ধারণা সর্বোচ্চ আদালত একটা মানে বিবেচনায় একটা দেবেন, রায় দেবেন কি রাখা যেতে পারে না পারে, এবং রায় দেওয়ার আগে কিন্তু সরকারের পক্ষ থেকে বা আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওখানে একটা সাবমিশন রাখা হবে, সেটা বিবেচনা নেওয়া হতে পারে। রায় দেওয়ার পর সরকারও কিন্তু এটা রিভিউ করতে পারে, পরিবর্তন করতে পারে, বা যদি হাইকোর্টের রায়, যদি আমার তো রায় বলে দিতে পারি না যে চালু থাকবে, কিন্তু সরকার বিবেচনা করবে। কারণ দেখেন, কার কত দেবে, কার কত বেতন, এটা কিন্তু নির্বাহী বিভাগ ঠিক করবে, মানে কোর্ট ঠিক করবে না। সো সেখানে সেটা আসতে পারে, সেখানে এটা আসতে পারে, কিন্তু সর্বোচ্চ আদালতের এটা নির্দেশ বলবো না, অনুরোধের পরও আমরা দেখছি যে আন্দোলনের এই ডাক আসছে, এটা আসছে। এবং লক্ষ্য করে দেখবেন অনেক ধরনের মানে আমরা প্লে কার্ড দেখছি, কিন্তু আবার এটাও দেখছি যে রাষ্ট্র মেরামতের স্লোগান, এটাও কিন্তু দেখছি। আপনারা বলছিলেন যে রাষ্ট্র মেরামতের স্লোগান বা অনেক ধরনের, এটা আমরা আগে দেখেছি অনেক জায়গায়, জি, সেটা কিন্তু আমরা আপনাদের চ্যানেলে দেখছি। আমরা সেই সঙ্গে আমরাও কিন্তু বড় রাজনৈতিক দলের যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, দুই দলের প্রসঙ্গে বলছি, এই শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে তারাও কিন্তু অনেক ধরনের বক্তব্য রাখছে। আমি আসবো সেই বিষয়ে। তবে সরকারের পক্ষ থেকে একটা জিনিস বলা হচ্ছে যে আন্দোলনটার জন্য সুস্থ হয়, যেমন জনদুর্ভোগ আপনারা লক্ষ্য করে দেখেছেন গত 3 দিনে জনদুর্ভোগটা বেড়েছে। আমি সেই প্রসঙ্গে যাব। আমি একটু হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে এই জায়গাটিতেই আসি, যে যেটি উনিও পরিসংখ্যান দিয়ে বলছিলেন যে বিভিন্ন সময়ে এই পার্সেন্টেজগুলো কম বেশি হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটার যে 30% সেটা কখনো সংস্কার হতে আমরা দেখিনি। সেটির সংস্কার দরকার আছে কিনা, বা এই কোটা নিয়ে, যে কোটার পক্ষে বিপক্ষে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেই ব্যাপারে আপনার মন্তব্য? না, আমার খুব পরিষ্কার বক্তব্য যে সরকারে ভেজালটা বাঁধালো, গন্ডগোলটা বাঁধালো তো সরকার, মীমাংসিত জিনিসকে অমীমাংসিত পর্যায়ে নিয়ে গেছে। দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের বিল আদায় করতে 173 দিন হরতাল করতেছিল আওয়ামী লীগে, সেটাকে বাতিল করে দিল তারা। এই আন্দোলনটা ছেলেরা করলো, একটা দাবি আদায় করলো তারা, সেটাকে আবার কোর্টের উপর দিয়ে দিল ওইটার মতো। এখন আমি বলি পরিষ্কার যে বক্তব্য, 30% কোটা তো প্রশ্নই ওঠে না। তখন মুক্তিযোদ্ধার সংখ্যা ভারতের ট্রেনিংপ্রাপ্ত, দেশের মধ্যে ট্রেনিংপ্রাপ্ত সব কিছু মিলে 2 লক্ষর বেশি হবে না, এখন হয়ে গেছে কিন্তু 2.5 লাখ। এই ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে এই সরকারের আমলে 50,000 মতো। এবং এমনও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে যার সন্তান 3 জন, আরও 4টা সন্তান বানাইছে সে ভুয়া। এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আজকে 20,000 টাকা তাদের সম্মানে দিতে হচ্ছে, তাদের ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি হচ্ছে। চাকরির ক্ষেত্রেও একটা থাকতে পারতো, কি থাকতে পারতো, যারা মুক্তিযোদ্ধা গিয়েছিল 73 সালে, তখন বাস্তবতার আলোকে তখন এটা করেছিলেন। এখন তো 53 বছর পার হয়ে গেল প্রায়। তো এখন কেন সেই রেশ এখন থাকবে? আরেকটা কথা, মুক্তিযোদ্ধা 2 লক্ষ ধরলাম আমি, সবটা ভুয়া টোয়া বাদ দিয়ে সলিড মুক্তিযোদ্ধা। অনেকে হয়তো এখনো, যেমন আমি এখনো নেই। তো 2 লক্ষ মুক্তিযোদ্ধা, তখন লোক ছিল কত বাংলাদেশে? 7.5 কোটি। তো 2 লক্ষের জন্য যদি 30% কোট আপনি রাখেন, আর 7.5 কোটির জন্য যদি আপনি 44% রাখেন, এটা জাস্টিফাইড হলো? আর এই 30% কোনোদিনও পূরণ হয়নি, হবারও না, পূরণ হওয়ার সম্ভাবনা। কারণ মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল 60% গেছে ছাত্র আর সাধারণ মাঠে যারা খেতে খামারে কাজ করতো তারা মুক্তিযুদ্ধের পরপর কেউ এটা ওটা ঢুকে পুলিশ টুলিশে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করেছে। তাদের সন্তানরা ওরকম অগ্রসর মানে তারা না, তাদের সন্তানরা ওরকম লেখাপড়া সহায় করতে কিছু লোক আছে, এবং তাদের তো সর্বসুযোগ দেওয়া হয়েছে, 2 বছরের সিনিয়রিটি দেওয়া হয়েছে, তারপর ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, তারপর 2 বছর চাকরি বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কি এই মুক্তিযোদ্ধা কোটা থাকারই দরকার নেই? না, এখন শোনো, মুক্তিযোদ্ধা কোটা সন্তান পর্যন্ত থাকতে পারে। এখন সন্তান যদি কারো 30 বছরের ভিতরে বয়স হয়ে থাকে তারা পেতে পারে। সন্তানের পাওয়ার এখন কোনো কারণ আছে বলে মনে করি না। আর 30% তো প্রশ্নই ওঠে না। কেন দিয়া অ্যাসপো 30% কোটাকে পূরণ করতে পেরেছে? পারে না। তার কেন এই ঝামেলাটা ছাত্রদের উপর চাপাচ্ছে? এবার দেখেন, নারীর কোটা 5-10% ছিল, সেখানে আপনি কমাতে পারেন। এই সংস্কার ছেলেরা যারা, তারা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তারা কোনো সময় বলছে না যে একদম কোটা বাতিল করে দিতে হবে। তারা বলছেন যে এটা সংস্কার করতে হবে। তার মানে মুক্তিযোদ্ধা থাকতে 5% করেন,
নারী করে 10%-এর কারণে 5%, তারাও তো এখন অগ্রসমান। যেটি রিয়াজুল কবির কাউসার বলছিলেন যে তারা সংস্কার চাইছে, কিন্তু কোথায় কত পার্সেন্ট কি সংস্কার চাইছে সেই তরফের দাবি তো তারা কিছু বলছে সেই না। দাবি তো তারা তো যেটা দাবি ছিল, তখন যদি সরকার যদি ওইটা বলে দিত যে ঠিক আছে মুক্তিযোদ্ধা 5% সরকার প্যাচ লাগিয়েছে, হ্যাঁ সংসদে পাস করার পরে এই যে কোর্টে গেছে, তো মুক্তিযোদ্ধার যে কোনো সন্তান যেতে পারে, সেই সরকারের পক্ষে লোকে গেছে, যে কোনো যেমন সর্বোচ্চ আদালতে রাইট সবার আছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের জন্য যেমন একজন ব্যক্তি গিয়েছিলেন, ঠিক এখানে ওই রকম গেছে। এগুলো বানানো খেলানো জিনিস। আপনি একটা তথ্য বিভ্রান্ত কিন্তু করছেন। 91 যখন নির্বাচন হয় তখন কিন্তু রাষ্ট্রপতি সরকার ছিল, আমরা বাধ্য করেছিলাম আপনারা সংসদীয় সরকার বাধ্য করেন না। আপনি আরেকটা কথা বলে ফেলেছেন, তত্ত্বাবধায়ক সরকার। দেখেন আপনারা নির্বাচন না, আপনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছি, আপনারা বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার করতে। আপনারা বিতর্কিত করলেন কেন সরকারটাকে? বিতর্কিত করলেন কেন? আমরা এই বিতর্কের আমরা শুনবো, তবে আমাকে আরেকটি বিরতি থেকে ঘুরে আসতে হচ্ছে, বাকিটা শুনবো। প্রযোজ্য বাংলাদেশ অনুষ্ঠানের সময় হয়েছে আরো একটি বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে কথা বলছি মুক্তিযোদ্ধা কটা দরকার আছে কি নেই সেই বিষয় নিয়ে, এবং হাবিবুর রহমান হাবিব আপনারা যার অবস্থান থেকে যুক্তি তুলে ধরছিলেন, আমি শুধু একদম শেষ অংশে আছি। তো এখন যে পরিস্থিতি আছে সেটার আসলে যৌক্তিক সমাধান কি হতে পারে এইটি তো শুনবো আপনার কাছ থেকে, কিন্তু যেটি বলছিলাম এই শিক্ষার্থীদের আন্দোলনকে নিয়ে বড় বড় রাজনৈতিক বিশিষ্টজনরা বা প্রবীণ রাজনীতিবিদরা যারা আছেন তারাও কিন্তু নানান ধরনের কথা বলছেন। একটি আপনার দলের কথা যদি বলি, আপনাদের মহাসচিব একবার বলেছেন এই আন্দোলন হচ্ছে সরকারের যে অন্যান্য ইস্যুগুলো আছে, বিশেষ করে দুর্নীতির যে বড় বড় ইস্যুগুলো ছিল সেগুলোকে ধামাচাপা দেওয়ার একটি চেষ্টার এই আন্দোলন। সেটি যদি সঠিক হয়, আবার পরক্ষণেই আপনারা বলছেন এই আন্দোলনকে আপনারা সমর্থন দিচ্ছেন, তাহলে কি সরকারের এই প্ল্যানকে আপনারাও সমর্থন দিচ্ছেন? না, মহাসচিব যেটা বলেছে লেন্দি করার কারণে বলছে। লেন্দি হওয়ার জিনিস না তো, একদিনের সমস্যা, 1 ঘন্টার সমস্যা, সমাধান দেওয়া যায়। এটা তো এটা মীমাংসা করার তো কোনো এখানে সময় লাগার কথা না। সরকার এটা বর্তমান সরকারের এই যে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ভোট করে রাতের বেলা ভোট করে জিতিয়েছে, তাদেরকে নিয়ে যেভাবে পত্রপ্রতি আসা শুরু হয়েছে, এটা আপাতত ঢাকা দেওয়ার জন্য আন্দোলনটাকে এটাকে একটা লেন্দি প্রসেসে নিয়ে যাচ্ছে। এতদিন কথা বলতে পারে না। একটা জিনিস মনে করেন, ছাত্ররা যখন কোনো আন্দোলনের নামে, দেখছেন না চেহারাটা কি, এই আন্দোলন তাদের দাবি আদায় হবেই। এখানে যে হুমকি দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন, ওনারা হুমকি দিচ্ছেন, হুমকি দিয়ে কাজ হবে না। এখানে আইনমন্ত্রী নানানভাবে কিন্তু বলা হচ্ছে এই আন্দোলন সরকার বিরোধী, ইন্ধনও থাকতে পারে। অভিযোগের তীর আসলে আপনাদের দিকে, কোনো ইন্ধন আছে? না, আমাদের কোনো ইন্ধন, এটা তাদের না, তাদের প্রাণের দাবি। আজকে দেখেন, এই যে আজকে আইনমন্ত্রী যে কথাটা বলতেছেন, সব যদি রাজাকারের সন্তান হয়ে থাকে, প্রচার খুনিদের সরকার, তাহলে আমরা তার দেশ থাকে কেন? এখন তো 80% ছেলে রাস্তায় নেমে গেছে, 80% উপরে। মুক্তিযোদ্ধার সন্তানরা বলছে যে আমার কোটার দরকার নাই, আমার বাপ 20,000 টাকা করে সম্মানী পায়, আমি তাই দিয়ে লেখাপড়া শেখা মেধাই দিয়ে আমি যাবো। এবং ওবায়দুল কাদের সাহেব এই কথাগুলি বলেছেন। এগুলি বলা মানে এই যে ছাত্রদেরকে অবজ্ঞা করা, এই যে ওদের সাথে উপহাস করা, তামাশা করা। হ্যাঁ, এরা যদি সত্যি যদি স্ট্যান্ড নিয়ে বসে, তখন কোথায় যাবে তখন? তো এইগুলি তার সরকারের যারা কথা, দুর্নীতিবাজ। আনিসুল একটা মহা দুর্নীতিবাজ, এত টাকা দুর্নীতি করে, তার বাবা বড় লোকের সন্তান, তারপরে যত টাকা দুর্নীতি করেছে, সে কোন মুখে এসব কথা বলে? ম্যাডাম খালেদা জিয়া নিয়ে কথা বলে, তারেক রহমান নিয়ে কথা বলে, কথায় বিএনপি করছে, সেই করছে। আজকে আপনি ক্ষমতা আসছেন, আরে কত অভিযোগ আসবে। বেনজির আগে পাওয়া যায়নি, বেনজির আগে পাওয়া যায়নি, একজন বেনজিরের পাওয়া যায়নি, ক্যাবিনেট মিনিস্টার যে সমস্ত কথাবার্তা, উনার অধিকার নাই। উনার এই ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি কথাটা বলতে ভুল করেছি, ওবায়দুল কাদেরের ক্ষমা চাওয়া উচিত যে না, আমি এটা বলেছি, মুশফাসকে বলে বলছে এটা তামাশা নাকি দেশটা, খালি একাই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করেছে। এখন কথা হলো যে উনাদের হুঁশিয়ার হয়ে কথা বলতে হয়। রাতের বেলা ভোট করে বিনা ভোটে একতরফা নির্বাচন, এত কথা কিসের? আজকে যেখানে হাত দেওয়া সেখানে দুর্নীতি বেড়ে আসতেছে। এটা বেঞ্জি যখন ক্ষমতায় ছিল বলতে পারছে, আজিজ যখন ক্ষমতায় বলতে পেরেছে, এখন বলতেছে কেন ক্ষমতা নাই? আওয়ামী লীগ যে অপকর্ম যেটা করছে, এই অপকর্ম দায় আওয়ামী লীগ তো কোনোদিন শেষ করতে পারবে না। জনগণ রাস্তায় ধরে ছাত্রদের যেভাবে অসম্মান করে বলছে, আমি ছাত্রদেরকে বলবো, আমি ছাত্রদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমরা রাজপথে ঘরে ফিরবে না। তাকে যদি বিশ্বাস করার কোনো সুযোগ নেই, ছোট্ট খালি আমি আরেকটি বক্তব্য, সরকার বিনা ভোটে রাতের বেলার ভোটে একটা ভোট নির্বাচিত, তাদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আমাকে একটু সুযোগ দিতে হবে, দেশটা শেষ করে ফেলেছে। আমি একটু আজকে আমাদের লাগে
আজকে সুযোগ নিতে জিনিসপত্রের চাই। দাম বেশি। আপনি ওবায়দুল আজকে কাদের, আবার জি, হচ্ছে। জনাব ওবায়দুল কাদেরের কথা বললেন, আইনমন্ত্রীর কথা বললেন, আপনাদের যিনি নেতা আমির মাহমুদ খসরু চৌধুরী আছেন, তিনিও কিন্তু আজকে কিছু কথা বলেছেন যে সরকার এই কোটাকে সমর্থন দিয়ে মেধা শূন্য করে ফেলছে দেশকে। প্রসঙ্গ হচ্ছে আপনারাও তো ক্ষমতায় ছিলেন, তখন আপনারাও তো এই ব্যাপারে কোনো হ্যাঁ, উদ্যোগ করে বা নাই, কোনো আমরা কিছু এখন নেননি। বলছি। তাহলে আপনারাও কি না, আমরা ছিলাম আগে, আমরা ছিলাম 17 বছর আগে ক্ষমতায়। 17 বছর আগে তখন মনে করছি তখন ঠিক তো আছে, হাইব এই দলের সাথে ছিল 17 না। বছরের আগে ছিল। এখন আমরা বলতেছি আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান পরিষ্কার বলেছেন আমি কোটা সংস্কারের পক্ষে। উনিও বলেন না কোটা বাতিল করো, আমিও বলতেছেন কোটা বাতিল করো। হ্যাঁ, মুক্তিযোদ্ধা সন্তান 5% পাইতে পারে, মহিলারা 5-10%, 5% নিয়োগোষ্ঠী তারা 5-3% পাইতে পারে, প্রতিবন্ধী 1% আছে 0.5% পেতে পারে। আমরা তো না করতেছি না। সমাধানের কিন্তু পথটা যদি এক লাইনে সমাধান বলতেন। এক জি। কথা সমাধান লাইন যে এই সংস্কারটা যা চাচ্ছে এটা কমায় 10 থেকে 15% ভিতরে নিয়ে এসে দেওয়া যায়, আমার মনে হয় যে ছাত্ররা ঘরে ফিরে যাবে। এটা করতে হবে আপনার নির্বাহী, ওখান থেকে করতে হবে যে ভবিষ্যতে যেন এটা আবার সেটা কোর্ট কি, কাছারির উপর নিয়ে যায়। জি, আদালতে তো, তার মানে আদালতের সমাধান, আদালত দিয়েই দিয়েছে, আদালত সমাধান দেয়নি তো। কিন্তু স্থিতি অবস্থা আদালত থাকা তো অবস্থায় স্থিতি তো- অবস্থায় দিয়ে জি। দিয়েছে। 4 সপ্তাহ পরে ওরা স্থিতি সেই উঠে 4 গেল, সপ্তাহটা, উঠে গেল। সেই 4 সপ্তাহ পর্যন্ত উঠে গেল। কি সরকারকে একটু সময় দেওয়া উচিত কিনা আন্দোলন? 4 সপ্তাহ লাগবে কেন? এটা 1 ঘন্টার ব্যাপার। আমি বাতিল করেছিলাম জিদ ধরে, মহিলারা মিছিল হাবিব করেছিল ভাই, এখন কি জিদ নির্বাহী ধরে। থেকে এটা বলার এখন- সুযোগ আছে? কি রে, আমরা বারবার বলার কেন চেষ্টা বলছে করেছি তো। দেখেন আপনারা কোর্ট বলেছে তো। এই বিএনপি কোর্ট বেআইনিভাবে বলেছে। জি, আমি অসাংবিধানিকভাবে বলেছে দীর্ঘদিন তো। ক্ষমতায় ছিলেন। না, না, তো অসাংবিধানিক সংবিধান ছিল বুঝবেন না, আইন বুঝবেন না। না, আমরা আইন বুঝেই কথা আচ্ছা, আমি বলছি। যেটা বলতে চাই, এবং এখানে আজকে পরিষ্কার দুইজন জিনিস- মন্ত্রী জি, দেখেন পরিষ্কার জিনিস দায়িত্বে এখানে যে আছেন। এই যে সরকার যে কথা বলতেছে, সরকার তো অন্যায় করে যাচ্ছে। জি, প্রতিনিয়ত আমি শুনছি, অন্যায়ের জি, মধ্যে আছে, আমি- প্রতিনিয়ত আমি- অপরাধ তার করে মানে যাচ্ছে। আপনি বলতে চাচ্ছেন, প্রতিনিয়ত। জি, অন্যায়কারী সমাধানটা- যে ভোট চুরি করে ক্ষমতা আসে, তাদের কথা বলার সমাধানটা অধিকারই আসলে নাই। এখন সরকার চাইলেই সরকার খুব ইচ্ছা করে, জি, কোর্ট বলেছে তো। সহযোগিতা। আমি একটু কোর্ট বলেছে না? সরকার ইচ্ছা করে সরকার কোনো দলীয় লোক বলতে আছেন, পারে। তার কাছ থেকে একটু শুনতে দেখুন, চাই। আপনি যাচ্ছেন কেন? সরকারের মন্ত্রীরা দায়িত্বে আছেন, তারা যেন জনদুর্ভোগ না হয়, আইন যেন না ভাঙে, সেটা বলতেই পারেন। আর ওই জন্য বারবার একটা কথা বলা তত্ত্বাবধায়ক হচ্ছে সরকার হয়নি? যে 4 সপ্তাহ তত্ত্বাবধায়ক সময় সরকার আছে, হয়নি, 173 এরপরে হয়নি? কিন্তু অনেক সুযোগ আছে, তাই না? এটা বললো নাকি? 4 সপ্তাহের জন্য সবার থেকে সময় চাওয়া হচ্ছে যে সরকার এটার পক্ষে কথা 1 বলবে। ঘন্টা যেখানে লাগার দেখেন, কথা না, 4 এটা ঘন্টা, নিঃসন্দেহে 4 বলতে ঘন্টা চাই, এই কোটা বাতিল করায় কিন্তু মুক্তিযোদ্ধা, নারী, নির্গোষ্ঠী, প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে, এটা আমরাও বলি। আপনি যদি দেখেন বাতিল তো 18 চাই সালের নাই। পরে যে কটা বিসিএস হয়েছে, বাতিল করলো কেন? 37, 38, 39, 40, 41, সেখানে কিন্তু আপনি যদি পুরুষ প্রার্থী আর নারী প্রার্থী দেখেন, আর নিয়োগপ্রাপ্ত পুরুষ প্রার্থী দেখেন, সেটা কিন্তু 75 ভাগ থেকে চলে আসছে 24 ভাগে, 37-এ 43তম, যেটা সর্বশেষ পুরুষ প্রার্থী ছিল 81.53 ভাগ এবং নারী ছিল মাত্র 19.47 ভাগ। এবং গত বিসিএস 19টা জেলা থেকে নারী প্রার্থী পাওয়া যায়নি। তার মানে কি, ওনারা কিন্তু বঞ্চিত হচ্ছেন, যেটা সরকার অনেক দেখেন। আজকের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা নারীদেরকে কোন জায়গায় সেট না করেছেন। ঘুরে ফিরে তো জি, দেখেন, জি, একজন রাষ্ট্রপতি দেখুন, এবং ঘুরে প্রধান ফিরে তো- বিচারপতি ছাড়া জি, ঘুরে- সর্বোচ্চ সম্পদে কিন্তু নারী ঘুরে প্রদান ফিরে তো করেছেন। জি, সবাই তো সেটাই বলছে, কোটা একেবারে বাতিল কেউ চায় তাহলে না, 4 সংস্কার সপ্তাহ সময় চায়। যাচ্ছে না। নেওয়া যাচ্ছে না কেন? 4 সপ্তাহ, আইনগত 4 দিক। ঘন্টার জি, ভিতরে জি, দেখুন, এটা আমি বলতে চাচ্ছি। জি, আমি আরেকটা বিষয়, এখন আমি প্রথমেই বলেছিলাম, আমি এই একদম- মুহূর্তে নির্বাহী বিভাগের বলাটা অবজ্ঞা করা হবে কোর্ট বলল সর্বোচ্চ না? আদালতকে। আমি- কিন্তু ওনাকে এটা আমি- রাজনীতি আমি- করতে আমি- চাচ্ছেন। আমি- আমরা রাজনীতি করতে চাই না এটাকে। সরকার ইচ্ছা করলে কমাতে পারে, বাড়াতে, কোর্টই তো বলে দিল। না, কোর্টই তো না, বলে না, দিল, সরকারের দেখেন বুদ্ধি হাবিব করে ভাই, দিল। এখনো কিন্তু রায় বেরোয় নাই। রায় বেরো, এবং এই যেটুকু রায়ের পক্ষে বেরোচ্ছে। কথা বলতে অ্যাপ্লিকেশনে বলেছে। দার্জনের কথা এবং বলতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এর আগে বলার বাতিল সুযোগ করা নাই। যে কাজটা আপনি করলো, যেটা বলছেন দিয়ে দিল যে সংসদের উপরে, জিয়াউর রহমান সংসদ বাতিল করে দিল। সকালে কোর্ট বসাতেন, না। বিকালে